বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং এই মুহূর্তে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এনবিআর রিফর্মস কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। গোটা পৃথিবীর দৃষ্টি এখন ইরান ইসরায়েল যুদ্ধের দিকে, এবং আমি একটু জাস্ট যুদ্ধের বিষয়ে না যাই, বরং বোঝার চেষ্টা করি আপনাদের দুজনের কাছ থেকে, যেহেতু আপনারা অর্থনীতির ভেতরকার মানুষ, যে এই যুদ্ধের প্রভাব বাংলাদেশে কি পড়তে পারে বিশেষভাবে অর্থনীতিতে, এবং তার জন্য আসলে কোনো রকম প্রিকশনস নেওয়া বা যুদ্ধ বাঁধবার পরেও কোনো রকমের পদক্ষেপ বাংলাদেশ এর দিক থেকে, বাংলাদেশ সরকারের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি না? ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ধন্যবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রথম এবং প্রধান উদ্বেগের বিষয় থাকবে বাংলাদেশের মতন বা এই দিকের বহু দেশের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালী অতীতেও একবার ওরকম ঘটেছিল। হরমুজ প্রণালীটাই এমন একটা জায়গায় যেটা পূর্ব আর পশ্চিমের মধ্যে, বিশেষ করে তেল সরবরাহের, আমাদের ক্ষেত্রে এলএনজি বা এগুলো সরবরাহের একটা পথ, অন্যতম পথ। এবং সেখানে যদি কোনো ডিসরাপশন হয় তাহলে আমরা যারা দিন এনে দিন খাই যারা বলি, আমার তো আর আলাদা কোনো স্টক নাই এলএনজির বা এরকম ধরনের, আমি কোনো খুব সম্পদশালী কোনো দেশ নই। আমাদের মতো দেশ, ইভেন আমাদের প্রতিবেশী অনেক দেশেরই তাদের জন্যে একটা সংকটের আশঙ্কা থেকে যায়। তবে আসার কথা থাকে এই জাতীয় যুদ্ধ যত ডিপলি যায় তত তাড়াতাড়ি সেরে যাওয়ার একটা পথ থাকে, পথ বেরিয়ে আসে। অনেকে বলছেন যে এটা খুব লং টার্ম যুদ্ধ হবে। এই জাতীয় যুদ্ধ আর এখন ওই লং টার্মে যাওয়ার স্কোপটা খুব কম, ও খুব দ্রুতভাবে এর একটা পরিসমাপ্তি বা একটা বিষয় হয়, সেই জন্যই একটা আশা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের যেসব মার্কেট, সেই সব মার্কেটেও ক্রমান্বয়ে যদি দেখা যায় যে এই যুদ্ধের দ্বারা পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে জড়িত হয়ে পড়ার বা প্রভাবিত হয়ে পড়ার যে পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সেখানেও আমাদের এই যে রপ্তানি বাণিজ্য, আমাদের আমদানি বাণিজ্য বা এই শিল্প, এ সমস্ত ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে এখানে যুক্তরাষ্ট্র, যতই যেভাবে বলা হোক, সে পরোক্ষভাবেই প্রত্যক্ষ আর কি, অন্যভাবে। কারণ ইদানিং দেখা যাচ্ছে যে তার যুদ্ধ জাহাজ যেটা ওই বড়, সেটাও সে পাঠাচ্ছে, এবং লক্ষণটা খুব ভালো মনে হয় না আর কি। যদিও খোদ আমেরিকাতেই ট্রাম্প শিবিরেই একটা ভালো ধরনের ধাক্কা হচ্ছে। বিশেষ করে একজন বলেছেন যে কংগ্রেসে তিনি বিলই আনবেন যে কংগ্রেসের অনুমোদন ছাড়া যেন যুক্তরাষ্ট্রের কোনো অস্ত্রপাতি বা কোনো কিছু যেন এই কোনো এক পক্ষের কাছে যেন না যায়। আমরা হয়তো অনেক সময় দেখি যে বোধহয় ইসরায়েলকে এসে সাহায্য করছে, আসলে না। অস্ত্র ব্যবসার পলিটিক্সই এমন যে একজনকে যুদ্ধে নামিয়ে দিয়ে আরেকজনকে যুদ্ধ বাধাতি বলে দুইজনের কাছেই কিন্তু অস্ত্র বিক্রি হয়, কিংবা নানান ধরনের কূটনৈতিক চোপ সৃষ্টি করার প্রয়াস চলে। এখানে যেমন পারমাণবিক অস্ত্র কার আছে কি নাই, কে শক্তিশালী হবে কি হবে না, এই কথা বলে অন্য দিক দিয়ে ওই যে ঝিকে মেরে বউকে শিখানোর যে একটা পলিসি আছে, সেইটার দিকেই যাচ্ছে। তো সেই কারণেও আমাদের যারা মিত্র দেশ, বিশেষ করে ব্যবসায়িকভাবে যারা মিত্র দেশ, তাদের যদি কোনো প্রকার সমস্যা হয়, তাদের ভিতরে যদি কোনো টেনসড তৈরি হয়, তাহলে সেটাও আমাদের এর সাথে পড়ে। এটা গেল বহিরঙ্গের বিষয়। আমাদের দেশেও গণতান্ত্রিক একটা পদ্ধতি প্রক্রিয়ার মধ্যে যাওয়ার চেষ্টার মধ্যে আছি আমরা, একটা সংস্কার এর নানান প্রক্রিয়ার মধ্যে আছি। এই সংস্কারের মধ্যেও কিন্তু ওই ভূ রাজনীতির ভাইরা ভাইদের একটা ভূমিকা কিন্তু রয়ে গেছে, থাকে। সেই ভূ রাজনৈতিক ভাইরা ভাইদের ভূমিকারও একটা পরিবর্তন, একটা প্যারাডাইম শিফট বা এই ধরনের একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে বা থাকে। সেটাও আমাদের জন্য, আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ফয়সলা বা মোকাবেলা বা মুসাবিদা যাই বলি, সেক্ষেত্রেও একটা প্রভাব ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি পড়তে পারে। অর্থাৎ বাইরের কোনো প্রকার হওয়া মানেই হচ্ছে আমাদের মতো অন্যের উপরে নির্ভরশীল থাকা যে দেশ, দিন এনে দিন খায় যে দেশ, সেই দেশের কিন্তু
একটা আশঙ্কা বা ইয়ে থেকেই যায়। এবং তার চাইতে আরেকটা বড় লক্ষণীয় বিষয় থাকে সাম্প্রতিককালে, যেটা ভারত বলেছে যে সে ইরানের সাথেও ভালো সম্পর্ক রাখবে, ইসরায়েলের সাথেও রাখবে। চারিদিকে কিন্তু এটা খুব স্পষ্ট যে ভারত কিন্তু বহুদিন যাবৎ ইসরায়েলেরই পক্ষের দিকেই বেশি আছে। তার ওই যে গোয়েন্দা বা আরও অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড আমরা সেটা দেখতে পাচ্ছি। তো সেই জন্যে ইসরায়েল ইরাকের সাথে যুদ্ধ করলে, ইরানের সঙ্গে, হ্যাঁ ইরানের সাথে যুদ্ধ করলে, ইরানও ভারতেরও বন্ধু, বা ইরানের সাথে ভারতেরও কিন্তু বিরাট সম্পর্কের বিষয় আছে। সেক্ষেত্রেও একটা ইয়ে হবে। আমরা এটাও লক্ষ্য করছি যে পাকিস্তান কিন্তু তার সীমান্ত ইরানের সাথে বন্ধ করে দিয়েছে। তার নানান কারণ থাকতে পারে, যাই হোক। কিন্তু এসবই হচ্ছে এক ধরনের অস্থির পরিস্থিতির একটা আলামত। এই আলামত, এই বিষয় এই আমাদের মতো দেশের, আমাদের মতো বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশের এখানে, যেমন ট্রাম্প সাহেব বলেছেন তিনি G7-এ যদি কোনো বিবৃতি হয় বা কোনো বিষয়ে তিনি সেটাতে দেবেন না, তিনি আগে বলেই দিয়েছেন। এমনকি তিনি কেন বলেছেন এটা এখনও স্পষ্ট হচ্ছে না। তিনি বলেছেন তেহরানের সব লোক সরে যাক। এই যে কিছু কিছু নাটকীয় টাইপের কথাবার্তা, এটা কিন্তু বেশ কিছু ইয়ে করে। কারণ তিনি 3-4-5 দিন আগে যখন বলতেছিলেন মধ্যপ্রাচ্যে একটা অস্থির পরিস্থিতি হতে পারে, বলার বোধহয় কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই যে ইসরায়েল যে 200 প্লেন নিয়ে যে আক্রমণটা করলো, এগুলো কিন্তু যোগসূত্র আছে। হ্যাঁ, যেভাবেই দেখুক না কেন। তো সেই জন্যেই একটা পরিবর্তন, একটা স্ট্র্যাটেজিক পরিবর্তন কিন্তু হচ্ছে বা হবে। সেই ক্ষেত্রেই তার প্রভাব আমাদের মতো দেশের উপরে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। মিস্টার সাইফুল ইসলাম, আপনি শুনছিলেন যেমনটা ডক্টর মজিদ বলছিলেন, এবং ধরা যাক জ্বালানি বাজার, মূল্যস্ফীতি বা প্রবৃদ্ধি, শ্রম বাজার, প্রবাসী আয়, বিমান পরিবহনের ক্ষেত্রে নানা ক্ষেত্রে অনেকে মনে করছেন যে সমস্যাটা বাংলাদেশে হতে পারে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়। তো সেক্ষেত্রে আসলে কোনো ধরনের এই সব ক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে আপনি কোনো প্রিকশন নেওয়া আগের থেকে দেখেন কিনা, বা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আসলে কি করা উচিত? হ্যাঁ, সো মজিদ ভাই একটা কথা বলছে, আমরা একটা ক্ষুদ্র দেশ। আই স্ট্রংলি ডিসএগ্রি। আমরা উই আর 40th বিগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, 35th to 40th, 1 নম্বর। জনসংখ্যায় 7 নম্বর না 8 নম্বর? 8th লার্জেস্ট। আমরা যদি মনে করি দি সাইজ অফ দ্য ইকোনমি $400 billion, $300 billion, যদি চিন্তা করেন আমাদের ইকোনমির সাইজ, আমাদের যে স্ট্র্যাটেজিক পজিশন, আমরা কোনো দিক দিয়ে ক্ষুদ্র না। ফার্স্ট আমাদের প্রবলেম হচ্ছে আমাদের একটা রিঅ্যাসেসমেন্ট করতে হবে। সেটা হচ্ছে যে উই নিড টু হ্যাভ এ স্ট্র্যাটেজিক ভিশন ফর দ্য কান্ট্রি। আপনি 10টা জিনিসের কথা বললেন এখন, জ্বালানি তেল এটসেট্রা এটসেট্রা। আপনি আমাকে একটা কথা বলেন, যখন নাকি 5th অগস্ট হইল তখন আমরা সেম কনসিডারেশনগুলো করতেছিলাম না? আমাদের এটাতে কী হবে, ইম্পোর্ট বিলে কী হবে, টাকা কোত্থেকে আসবে, রেমিটেন্স কোথায় হবে, বেসিক্যালি দ্য সেম থিংস। কিন্তু পয়েন্ট হচ্ছে যে যখন নাকি আজকাল যে জিনিসটা হচ্ছে কি, আবার উনি আরেকটা জিনিস কথা বলছে, ভাইরা ভাই, ভূ রাজনৈতিক ভাইরা ভাই। আপনার ভাই ভাইরা ভাইয়ের দিন শেষ, এখন পাড়ার মাস্তান। ট্রাম্প সোজা বলে দেয় তুমি এটা করো, নাহলে তোমাকে 75% ডিউটি দিতে হবে, 125 ডিউটি। আসলো ডিউটি কমাইলো, মাস্তানি। দে আর আমেরিকানরা নিজেরা বলতেছে এটা একটা হয়ে গেছে, কি বলে এটাকে, ডিকটেটরশিপের মতো। হি ওয়ান্টস টু বি ডিকটেটর। সো এখন দ্য হোল পুরা পৃথিবীর সিনারিও কিন্তু ইট হ্যাজ চেঞ্জড। এবং আমাদেরকে বাংলাদেশে একটা জিনিস দেখেন, গত 16 বছর আমাদের দেশের যে পলিসিগুলা, ইকোনমিক পলিসি, আজকে জিলুর ভাইয়ের সাথে আমরা অর্থনীতি আলাপ করব বলছিলাম, অর্থনীতি বলেন, ভূ রাজনীতি বলেন, এই যে লিডারশিপ যেটা ছিল, এই লিডারশিপটা কিন্তু ইট ওয়াজ নট দ্য লিডারশিপ উইচ ওয়াজ টিকিং অল দ্য বক্সেস, যে হ্যাঁ ইকোনমিক গ্রোথ, ইনকাম জেনারেশন, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, ইনফ্রাস্ট্রাকচার
সবগুলা কিন্তু যেভাবে হওয়ার কথা ওইভাবে এক্স্যাক্টলি হয় নাই। আমরা ওই ডিটেলসে না গেলাম, কিন্তু এই 16 বছরে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, ইকোনমি চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের যে এখন ইকোনমিক কন্ডিশন, যেটা এই ইকোনমিক কন্ডিশনে আমাদের যে পলিসিগুলো করতে হবে, এইটা পলিসি এখন করার সময়। নাও ইজ দ্য টাইম টু মেক নিউ পলিসিস। এই পলিসির মধ্যে এখন আমাদের একটা মেবি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে, তার আন্ডারে হতে পারে। আমাদের স্ট্র্যাটেজিক রিসপন্স, আমেরিকায় আছে স্ট্র্যাটেজিক রিসপন্স পলিসি। ওয়ার হইল পাশে, ফিউয়েল কাট অফ হইল, ফুড গ্রেনস কাট অফ হয়ে গেল গিয়ে, যে কোনো এরকম মোকাবিলার জন্য। এবং আপনারা আমরা জানি যে আপনার বড় বড় পাওয়ার, সুপার পাওয়ার, দে মেক এ 50-year স্ট্র্যাটেজিক প্ল্যান, মাল্টিপল লেয়ার্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যান। এখন আমরা আমাদেরকে নিজেদের উপরে আত্মবিশ্বাস আসতে হবে। উই আর নট এ ক্ষুদ্র কান্ট্রি। সিঙ্গাপুরের যে প্রেসিডেন্ট ছিলেন, উনি বলতেন যে আমাদের জনসংখ্যা 80 লাখ না 60 লাখ, আমরা পানি আনি মালয়েশিয়া থেকে, আমরা বালি আনি ইন্দোনেশিয়া থেকে। উই হ্যাভ নাথিং, বাট উই আর নট এ স্মল কান্ট্রি, উই ক্যানট বি পুশড বাই আদার পিপল। যখন ওই সেলফ কনফিডেন্সটা থাকবে যে আমাদের ক্ষমতা আছে, তখন কিন্তু আমরা উই উইল স্টার্ট টু বিকাম। আমরা আমেরিকায় কি বলতেছে, ট্রাম্প বলতেছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। আমার ওই যে খাতির খুতির দরকার নাই, আমাদের বাংলাদেশকে ফার্স্ট, প্রথম বাংলাদেশ, দ্যাট ইজ টু বি, হ্যাজ টু বি আওয়ার প্ল্যান, দ্যাট ইজ টু বি আওয়ার বেসিস, এবং স্ট্র্যাটেজিক প্ল্যান হ্যাজ টু বি মেড, নাম্বার ওয়ান। সেকেন্ড একটা কথা বলবো, আমি একটা ডিটেলস বলছি, আমি অত আপনার ডিটেলসগুলো উত্তর দিতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এই যে আপনি প্রশ্নটা করলেন, এটা কী রেসপন্স হওয়া উচিত, কী এফেক্ট হতে পারে, উই নিড ম্যাক্রো ডেটা। আমার মনে হয় এটা সবাই এগ্রি করবে যে যেই ডেটার উপরে বাংলাদেশ এখন মিডল ইনকাম হচ্ছে, ডেটা ইজ অল রং। তার মানে আমাদের যে এতদিন প্ল্যানিং হয়েছে, রং প্ল্যানিং। সো উই হ্যাভ টু হ্যাভ এ রিঅ্যাসেসমেন্ট অফ আওয়ার ডেটা। আমাদের নিজেদের দেশের প্রতি আমাদের ন্যাশনালিজম ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, প্রথম বাংলাদেশ। আমেরিকা, ট্রাম্প যদি বলতে পারে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আর মোদি যদি গিয়ে বলে আসতে পারে মেড ইন ইন্ডিয়া, হি ওয়েন্ট টু আমেরিকা এন্ড হি সেড দ্যাট আমরা ইনভেস্ট করো, উই উইল মেক ইট মেড ইন ইন্ডিয়া। আমরা বাংলাদেশের প্রতি আমাদের স্বার্থপর হতে হবে। উই হ্যাভ টু বি ইউনাইটেড। অ্যান্ড এইটার মধ্যে বড় একটা পয়েন্ট হচ্ছে যে এই গভর্নমেন্টের, আমি টেকনিক্যাল ডিটেলসের মধ্যে যাব না, বিকজ আমি জানি না পলিটিক্যাল কোনটা, এটা কি বলে, ট্রানজিশন গভর্নমেন্ট নাকি কেয়ারটেকার গভর্নমেন্ট, না রেভলিউশন, পোস্ট রেভলিউশন গভর্নমেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্যাট। বাট আমরা একটা বলতে পারি যে এই গভর্নমেন্টটা যদি একসময় কেয়ারটেকার ছিল, এখনও কেয়ারটেকার আছে, কিন্তু তারা ট্রানজিশন করতেছে টু এ ইলেক্টেড গভর্নমেন্ট। এই ট্রানজিশন ফেজটাতে আমাদেরকে স্পেশালি চিন্তা করতে হবে, যারা নাকি নতুন পার্টি আসবে, যদি ইলেকশন হয়, ইলেকশন হলে যারা পাওয়ারে আসবে, তাদেরকে এখন চিন্তা করতে হবে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট ট্রানজিশন আউট করতেছে, আমাদের কিন্তু ট্রানজিশন ইন হওয়ার জন্য রেডি হইতে হবে। সো দে নিড টু মেক সাম পলিসিস নাও। দে আর দ্য ওয়ান্স হু আর গোয়িং টু, যারা আমাদেরকে বলবে যে আমাদের এই পলিসি, এটা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আমরা স্ট্র্যাটেজিক এই জিনিস আমরা রাখতে চাই। আমি মনে করি দিস ইজ এ থ্যাংক ইউ, একটা আমার ভিউ পয়েন্ট। থ্যাংক ইউ ডক্টর মজিদ। আমি ওই অর্থে ক্ষুদ্র বলি নাই। আমার দেশ আমার কাছে মাই কান্ট্রি, গুড অর ব্যাড, ইট ইজ মাই কান্ট্রি। অবশ্যই আমাদের জনসম্পদ, আমাদের অন্যান্য পটেনশিয়ালিটিতে আছে। আমরা বলেছি, মানে ভাবার বিষয়টা এরকম যে বড়রা যুদ্ধ করে আর ওই ইয়ে যায়, সেই অর্থে এটা ওইভাবে ভাবা হয়েছে। এটা ঠিক, এটা স্পষ্ট ঠিক। 2005 সালে আপনার মনে আছে MFA যখন উঠে যাবে কথা যখন উঠলো MFA, তখন আমরা কিন্তু এইরকম ভয় পাচ্ছিলাম যে কি জানি কি হবে, কোথায় কি যাবে।
কিন্তু ঠিকই কিন্তু আমরা সেটার থেকে উত্তরণে সম্ভব হলো। আমাদের ওই যে স্ট্র্যাটেজিক প্ল্যান, ব্যাক টু ব্যাক এলসি, তারপর আরও বেশ কিছু জিনিস পদক্ষেপ নিয়ে কিন্তু আমরা কিন্তু IMF-এর যে আশঙ্কা বা যে ক্ষতির যে ভয় সেটা কিন্তু কাটিয়ে উঠে। সুতরাং পথ একটা আসবে, পথ বাইর করতে হবে। ইউ আর ভেরি রাইট যে আমার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানটা করতে হবে, এবং এই প্ল্যানটা ক্ষুদ্র সময়ের জন্য না, এটা কয়েকটা দিনের জন্য। আমি শুধু আজকে মঙ্গলবার বা মঙ্গলবারের দিনের মঙ্গলবার প্ল্যান করে বসে থাকবো তা না, আমাকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এটা কয়েকটা লেয়ারে যেমনটি আপনি বলেছেন এটা হওয়া উচিত, এটা থাকা উচিত। তো সেই জন্যেই ইট ইজ ভেরি রাইট যে আমি যে কথা ওই জন্যই বলতে চাচ্ছিলাম যে সামনে যে সরকার আসবে তাদেরকেও দেশবাসী কিন্তু প্রস্তুত দেখতে চায়। আমি মনে করি তাদের নিজেদেরই একটা ছায়া সরকার থাকা উচিত, এখনই ক্লিয়ার করে দেওয়া উচিত যে এই লোক এই কাজ করবে, সেই এই চিন্তাভাবনা করবে, তাদের সেইভাবে সেমিনার ওয়ার্কশপ করে তাদের প্রতিক্রিয়াটা তারা প্রকাশ করবে, এবং তাদের যে ম্যানিফেস্টো আসবে সেখানে তার রিফ্লেকশন ঘটাবে। কারণ মানুষের সামনে যদি আপনি ক্লিয়ার কাট প্ল্যান এবং এটা না দিতে পারেন, তো তাহলে হবে কি, মানুষ কিন্তু দুই দিকই চলে যেতে পারে, হতাশও হয়ে যেতে পারে, আবার অথবা রেডিক্যালি অন্য পয়েন্টে চলে যেতে পারে। যেমন এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলছি, এর প্রথম এবং প্রধানতম দুর্বলতা বলি আমি আর কি, স্ট্রাকচারালি দুর্বলতা এই যে এরা 4 তারিখেও জানতেন না, 4 আগস্টও তারা জানতেন না যে পরের দিন তাদের এই ধরনের একটা দায়িত্ব নিতে হবে। যেমন আগে যে কেয়ারটেকার গভর্নমেন্টের এসেছিল, সেও কিন্তু একটা ফর্মুলা তৈরি হয়ে গিয়েছিল যে এরকম একটা 5 বছর পর কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, এবং আগের থেকেই যিনি লাস্ট চিফ জাস্টিস ছিলেন তিনি, যেমন আমরা 2001 সালে যেটা দেখলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, সে কিন্তু প্রথম রাতেই কিন্তু সে তার প্ল্যান অনুযায়ী, অর্থাৎ তার বেশ কিছু প্ল্যান ছিল, প্রথম রাতেই সেই প্রধান মুখ্য সচিব থেকে শুরু করে সবাইকে টরি দিয়ে, যেটাকে তৎকালীন নেত্রী বলেছিলেন যেটা তো সিভিল কু হয়ে গেছে, হ্যাঁ। অর্থাৎ মিনিমাম 6 মাস 7 মাস আগের থেকে কিন্তু যারা আসবেন তারা কিন্তু মনে মনে প্ল্যান করে রাখছিলেন যে এই করতে হবে, এই প্রবলেম। ইভেন 91 সালেও রেহমান সোবহান সাহেব অর্থ উপদেষ্টা, তিনি ছিলেন, তিনিও কিন্তু ফোর্সি করেছিলেন যে এই যে গভর্নমেন্টটা আসবে তার একটা প্রেসক্রিপশন তৈরি করে দিয়ে যেতে হবে, তার প্রস্তুতি লাগবে আগের থেকে। কারণ 91 ওটাও কিন্তু এটা হঠাৎ করে হয়েছিল, এরশাদ সাহেব হঠাৎ পদত্যাগ করলেন, কয়েকটা দল একসাথে সম্মত হয়ে একটা কিছু করলো, কিন্তু ওইভাবে প্রস্তুতির কিছু ছিল সেটা ওনারা করতে চেয়েছিলেন। এখানেও তাই, হঠাৎ করে 4 আগস্টেও কেউ জানতেন না যে কালকে কি হবে বা কি অবস্থা। সবাই মিলে হঠাৎ করে একটা পরিস্থিতিতে উপনীত হয়েছেন, হয়ে তারপরে কিন্তু 7-8 মাসে আমি মনে করি যথেষ্ট কিন্তু একটা পয়েন্টে তারা আছেন বা এসছে। এবং আমি মনে করি জনগণের এই ব্যাপারে জনগণের যে কি বলে সমর্থন বা কারণ জনগণ উচ্ছৃঙ্খল হলে কিন্তু আপনি যতই বিদ্যা বুদ্ধি দিয়ে করবেন আপনি করতে পারবেন না। দেখেন জনগণ বা রাজনৈতিক শক্তি সকলের একটা সহযোগিতার একটা মনোভাব, এই কারণেই এই পর্যন্ত আসা গেছে। সুতরাং প্ল্যানগুলো এইভাবে করতে হবে, যারা ভবিষ্যতে আসবেন বা মনে করছেন তাদের নিজেদেরই এখন জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে বুঝতে দিতে হবে যে এই হচ্ছে আমার ইকোনমিক পলিসি, আমি এইভাবে এটা প্ল্যান করব। যেমন এই যে বাজেটটা দেওয়া হলো, বাজেট দেওয়ার পরে কিন্তু বাজেটের উপরে যদি পার্লামেন্ট থাকতো তাহলে বাজেটের একটা আলোচনা হতো, থ্রু পার্লামেন্ট জনগণও জানতে পারত, মতামত প্রকাশ করতে পারত। কিন্তু এই যে আপনার 2 তারিখে বাজেটটা দেওয়ার পরে 29 তারিখে যদি এটা রাষ্ট্রপতির নিয়ে পাশ করা হয়, এটার কিন্তু সেইভাবে আলোচনা বা সেইভাবে কথাবার্তা কিন্তু খুব একটা হচ্ছে না বা থাকে না। কারণ থাকে না এই জন্যেই, যেমন গত বছর যখন পূর্ববর্তী সরকার বাজেটটা করেছিলেন, তাদের উচিত ছিল সেই সময় বলা যে আমি হাফ পার্টের বাজেট করছি, কারণ যেহেতু সামনে ইলেকশন আছে, পরের বাজেট তারা করবেন বা এ কথা কিন্তু অতীতের সবসময় চেঞ্জের সময় বলেছে, কিন্তু তারা বলেন নাই। তারা না বলে বলেছেন, তারা মনে করেছিলেন, দেখাইছিলেন যে আমরাই তো আসতেছি এবং আমরাই একটা বাজেট করি। সেই রকম ধরনের একটা অতি উচ্চ মাত্রায় একটা কেন্দ্রীভূত একটা বাজেটটাই বাস্তবায়নের দায়িত্ব পেলেন এরা।
আগস্ট মাস মানে তো আগস্ট মাস মানে তো অর্থবছর শুরু, অর্থবছর এবং ওনারা আরেকজনের, আমি গড় তুমি শব্দটা দিয়ে বলছি, তৈরি করা বাজেট এনারাই বাস্তবায়নের দায়িত্ব হঠাৎ করে পেয়ে গেলেন। তো ফলে যা হোক সেটার থেকে অর্থনীতিকে একটা স্টেবল করার জন্যে নানানভাবে নানান চেষ্টা ট্রাই এররের ভিতর দিয়ে তারা গেলেন। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবেন কিভাবে, এটা তো বুঝতে হবে বাস্তবতা। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নির্ধারণ করবে সে নিজেই তো বাদী আর বিবাদী সমান এক হয়ে গেছে, তার একটা পরিস্থিতি আছে। আমাদের স্থানীয় সরকার পদ্ধতিরও একটা বিরাট, এমনভাবে যে আমি ঈদে বাড়ি গিয়েছিলাম, আমি দেখলাম একবার গ্রাস রুট লেভেল পর্যন্ত ঘর পর্যন্ত ভাগাভাগি হয়ে গেছে। ওই গ্রামের অমুক লোক ও পার্টি ইত্যাদি ইত্যাদি, যেটা আগে একটা ইউনিফাইড সিস্টেম ছিল। তো সুতরাং এইরকম ধরনের অতিমাত্রায় দ্বিধাবিভক্ত একটা সমাজ, দেশ এবং অর্থনীতিকে নিয়ে গত 8-9 মাসে যেভাবে চলছে, এটার থেকে আমি মনে করি যে জনগণের ধৈর্য এবং সকল রাজনৈতিক শক্তিগুলোর তাদের প্রচ্ছন্ন মানে সমর্থনে এই পর্যন্ত আসা গেছে। এখন শুধু যেটা হবে যে সামনে জনগণের সামনে ওই যে ওনার ভাষায় যে পলিসি বা স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা করা হবে, সেটা ওই রাজনৈতিক দলগুলোকে করতে হবে এবং দেখাতে হবে যে আমরা আসলে আমরা এই করব, এই আশাবাদটা দিতে হবে। কারণ এই এটা অন্তর্বর্তীকালীন সরকার স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে খুব একটা বেশি হবে না, কারণ দে উইল নট বি অন দ্য স্টিয়ারিং, আরেকজন তো স্টিয়ার করবে। তো সেই জন্যে আমার মনে হয় সেই অর্থে হি ইজ ভেরি রাইট যে স্ট্র্যাটেজিক প্ল্যান করার এটাই বেস্ট সময়। কারণ এই সময়টাই হচ্ছে যে ভবিষ্যতের কথাটাকে ভেবে রেখেই এখন করতে হবে বা করা যাবে। সো মিস্টার সাইফুল ইসলাম, আপনি শুনছিলেন এবং বাজেটের প্রসঙ্গটা আলোচনার মধ্যে আসলে একই সঙ্গে বাংলাদেশে এই সময় সবচেয়ে পপুলার বা বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে রিফর্মস। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে কী ধরনের রিফর্মস হচ্ছে বলে আপনি দেখছেন, বিশেষ করে আর্থিক খাতের জন্য কোনো কিছু যেটা আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে বলে মনে হয়? আমরা একটা হোয়াইট পেপার কমিশন করা হয়েছিল, অনেকে মনে করেন এই কমিশন আর অর্থনৈতিক কমিশন একই রকম, সেই কমিশনের রিপোর্টই কতটা আমলে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে, সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে। শুনেন, যা সবাই বলতে সেই বলে কথা বলে লাভ নেই, আমি অন্য একটা কথা বলি। হ্যাঁ, আমি অন্য কথা বলি। এই যে রিফর্মগুলোর কথা বলতেছেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা আজকে নতুন বাংলাদেশে কিন্তু সামনে দাঁড়ায় আছি। এখন যে লিডারশিপ যেটা আসবে, এই লিডারশিপ কিন্তু অল উইল বি ইয়াং। উই আর নট গোয়িং টু হ্যাভ দ্য ওল্ড লিডারশিপ। তার মানে কি? ইয়াং মানে কি? সরি, ইয়াং মানে কি, মানে কোন এজ গ্রুপ? ইয়াং যেই আসবে, যে নেক্সট প্রাইম মিনিস্টার হবে বা পাওয়ার মানে পজিশন অফ পাওয়ারে যাবে, সে তো চিন্তা করবে আমার তো এখন আমার অন্তত অনেক সময় আছে আমার ইনিংস খেলার, আমি মাত্র ইনিংসে আরম্ভ করলাম, যেই খেলবে। আমার মনে হয় যে এই যে রিফর্ম বলেন, যেটাই বলেন, তারা সবাই এখন একটু চিন্তা করবে। কারণ ইন্টারনেট কিন্তু সবাই মাফ করে, ইন্টারনেট মাফ করে না। একবার আপনি বলে ফেলছেন, 5ই আগস্টের পরে যে বলছে যে পরে যখন নাকি কন্ট্রাডিক্ট করছে, 2টা ভিডিও পাশাপাশি দিয়ে দিছে, মানে এখন কোনো মাপ নাই। তো এখন যে লিডারশিপ আসবে, আমার মনে হয় এই লিডারশিপের মধ্যে অনেকটা ম্যাচুরিটি আসতে হবে। বিকজ তারা নাম্বার 1 দে হ্যাভ গন থ্রু সাফারিং ছাড়া কিন্তু কোনো ম্যাচুরিটি হয় না। এবং এই সাফারিংসের থেকে, এবং তখন তাদের পজিশনটা দেখতে পারবে যে হ্যাঁ আমাদের, সো দ্য ইস্যু ইজ ম্যাচুরিটিটা আসবে যখন আমরা চিন্তা করে দেখি যে যখন নাকি ইলেকশন হয়, ইলেকশনে ক্যাম্পেইন করে কি 2টা পার্টি একজনকে খালি করতো, বদনাম করতো, এটাই তো। এখন কিন্তু এই ইলেকশনে কিন্তু ওই ক্যানভাসটাই সরে গেছে গিয়া। এখন ইলেকশনটা হবে, ক্যাম্পেইনটা হবে কিসের উপরে? আমি মনে করি যে যেহেতু লিডারশিপ ইয়াং হবে, তারা ফোকাস করবে অন গিভিং হোপ টু দ্য কান্ট্রি, আমরা দেশকে এখানে নিয়ে যাব। এবং ওটার একটা ফান্ডামেন্টাল হবে অফ অল দ্য রিফর্মস, ইকোনমিক অ্যাক্টিভিটি, আমরা জব ক্রিয়েশন এটা করব। আমরা এই যে কি বলে মুভমেন্টটা, ডিসক্রিমিনেশন, বৈষম্য থাকবে না, ট্রান্সপারেন্সি আসবে, ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে। আমি মনে করি যেই পার্টি যত সুন্দরভাবে এই পলিসিগুলো করতে পারবে, ফর্মুলেট করতে পারবে, and will be able to communicate to the public
they will be the ones who will be coming out আগে, বিকজ এই এজেন্ডা ছাড়া আমি তো কোনো সিরিয়াস এজেন্ডা দেখি না। যে মাঠে গিয়ে যখন নাকি ক্যাম্পেইন করবে কনস্টিটিউয়েন্সিতে, কি বলবে? বলবে আমি বিএনপির, আমি জামাতের, আমি এনসিপির, বা আমি হোয়াট এভার, আমি হুএভার ইজ অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। তার পক্ষে যখন নাকি বলতে যাবে, ইকোনমিক প্ল্যান্সটা উইল বি মোস্ট ক্যাচি, মোস্ট অ্যাট্রাকটিভ। আপনি দেখেন এই সরকারের, আপনি উনি বলতেছিলেন, আমি কোনো সাইড নিতে চাই না, ভালো খারাপ, ইট ইজ হিস্ট্রি উইল ডিসাইড। আমার মনে আছে বাংলাদেশের হাই সোসাইটিতে থেকে আরম্ভ করে গ্রামে তো কম হইতো, যেখানে বাংলাদেশের হাই সোসাইটি যেখানে নাকি ব্যাংকের মালিকরা কিছু বলতো না, এমডিরা যেখানে বিচরণ করে, যারা আমাদের ফ্রেন্ডরা হুইসপার করতো, ফিসফিস করতো, ব্যাংকে কিন্তু টাকা নাই। ব্যাংকিং সিস্টেমটা সম্বন্ধে কিন্তু সবাই অনেক দুশ্চিন্তায় ছিলাম আমরা, কারণ আমরা এক্সপোর্টে ইম্পোর্টে যারা আছি, ওই ডলারের রেট হু করে বাড়তেছে, এবং আমরা দেখতেছি যে নেক্সট ইয়ার থেকে যে আমাদের রিপেমেন্টগুলা আমাদের ইনকামের সাথে, আর্নিংয়ের সাথে মিলতেছে না। টাকা কোত্থেকে আসবে? টাকা ওই IMF কন্ডিশন দিবে, আমাদের ব্যাংক খালি হয়ে গেছে। ওই জায়গার থেকে আজকে একটা সাম সর্ট অফ স্যানিটি আসছে ব্যাংকিং সিস্টেমে। নট কারেক্ট, আই ডোন্ট নো, আই এম নট পারসন টু জাজ, বাট ওই যে আপনার রেকলেসনেসটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। সো আমি মনে করি আরেকটা জিনিস আমি আনতে চাই, যে কেন আমি বলতেছি যে দ্য পার্টিস যারা নাকি চিন্তা করতেছে পাওয়ারে আসবে, তাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে অর্থনীতির উপরে বেস করে। তারা ইনহেরিট করবে এ কান্ট্রি which is financially in a much better condition than it was on the 5th of August. If you consider remittances, if you consider many parameters, sensibility আছে। এখন আমাদের দুইটা জিনিস এনশিওর করতে হবে, রুল অফ ল, বিকজ এখন আপনি একটা কথা বলছেন যে ওরা মারামারি করে, আমরা কি জানি একটা এক্সপ্রেশন আছে, ভাই না, ওই যে মারামারি করে ওই এরা, এটা কিন্তু দুই দিকেই কাটে। তারা মারামারি করে, আমরা বেনিফিট নিব। চায়না নাম্বার 1 এক্সপোর্টার অফ গার্মেন্টস টু দ্য US, হাইয়েস্ট ডিউটি, বাংলাদেশের জন্য ইট শুড বি বেনিফিশিয়াল। আমাদের কম্পিটিটর ভিয়েতনাম আমাদেরকে দিল 20%, তাদেরকে দিল 47%, বেনিফিট ফর আস। আমাদেরকে উই হ্যাভ টু প্লে দ্য গেম, যে আমরা কিভাবে জিওপলিটিক্যাল যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে আমরা কিভাবে পজিশন করতে পারি, সো দ্যাট উই কাম আউট বেনিফিশিয়াল। দ্যাট ইজ দ্য ওয়ে আই সি ইট। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং যে রিফর্মসের কথা বললাম, ইকোনমিক রিফর্মসের কথা বললাম, এবং ইভেন আপনি যে এটার প্রধান ছিলেন, এনবিআর রিফর্মসের যদি কমিশন হয়, এটা কমিটি হয়েছে, এবং কিন্তু তারপরে আমরা এনবিআরে ভীষণ রকমের অস্থিরতা দেখলাম, সেই বিষয়ে আমি এটা মতামত শুনতে চাই। না, এটা বলি, এনবিআরের বিষয়টাই বলি। ওই অস্থিরতাটা বিষয়টা হচ্ছে যে আমাদের 5টা TOR ছিল। একটা ছিলই যে এর স্ট্রাকচারাল ব্যাপারে আপনাদের সুপারিশ কি, এটা বিষয়। আর বাকি 4টি হচ্ছে কিভাবে রেভিনিউ বাড়বে, কিভাবে আইনগুলোর কি সংস্কার করতে হবে, কিভাবে স্টেক হোল্ডারের সাথে করতে হবে, কীভাবে মানে আধুনিকায়ন অর্থাৎ অটোমেশন করতে হবে, এইগুলো আমাদের বিষয় ছিল। ওই শুধু প্রথমটারই স্ট্রাকচারাল এতে যেয়ে আমরা একটা প্রস্তাব দিলাম, সরকার একটু আগের থেকে চেয়ে নিলেন আর কি, আমাদের কাছ থেকে বলে যে এটা তাড়াতাড়ি করতে হবে, আপনাদের অন্য রিপোর্ট করতে দেরি হচ্ছে, ঠিক আছে। তো সেখানে আমরা একটা স্ট্রাকচার প্র্যাকটিক্যাল বেসিসে আমরা সুন্দরভাবে দিলাম। স্বাভাবিকভাবেই সরকার যখন এখানে প্রশ্নটা উঠে আসলো ডিভিশন করার ব্যাপারটা, কারণ এনবিআর একটা বোর্ডের কনসেপ্ট 1924 সাল থেকে এই পর্যন্ত বোর্ডের কনসেপ্ট হচ্ছে ইট ইজ এ বোর্ডে মেম্বাররা আসে, মেম্বার থেকে চেয়ারম্যান হয়, যেটা 71 সাল 72 সালের পরের থেকে দেখা গেছে ওই বোর্ড কনসেপ্টটা কাজ করেনি, কারণ ওই সরকারকেই ওখানে
লোক দিতে হয়েছে বা এই করতে হয়েছে, যে ফর্মেই হোক, অনেক সময় বোর্ডের লোকেরাও হয়েছে, তারপরেও গেছে। ওইটার থেকেই পরিস্থিতিটা এই জন্যে আসলো যে আমি যদি পলিসি আর ওই ইমপ্লিমেন্টেশনকে যদি একটু আলাদা করতে পারি, কারণ আলাদা দেখা যাচ্ছে যে এই যে সেম ব্যক্তি পলিসিও তৈরি করছে, ইমপ্লিমেন্টেশন করছে, এটা যে কোনো দেশে নাই তা না, কিন্তু এইভাবে এত রেগলেসলি মানে হয়ে যায় না, মিশে যায় না, হতে পারে না। তো সেই জন্যই বলা হলো যে ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন সে করুক, বাস্তবায়ন, আর পলিসিটা একটু দূরের থেকে করুক, দূরে থেকে। এটা কিন্তু সেপারেশনের কথা বলা হয়েছে, কিন্তু আদেশটা যখন করা হয়েছে, অধ্যাদেশটা জারি করা হয়েছে, তখন ওই ফ্রেমওয়ার্কের ভিতরে ফেলতে যেয়ে এনবিআরকে বাধ্য হয়ে বলতে হয়েছে সে একটা ডিভিশন, নিজস্ব তার একটা পাওয়ার থাকবে। সেই জন্যই মনে করেছে যে ওদের এনবিআর বিলুপ্ত হয়ে গেছে। আসলে কিন্তু এটা না, এনবিআর কিন্তু বিলুপ্ত হয়নি, এনবিআর বরং স্ট্রং হয়েছে, আপগ্রেডেড হয়েছে, পুনর্গঠিত হয়েছে আর কি। ওখানেই ওখানে যারা চাকরি করেন, যাদের সার্ভিসের এই ব্যাপার আছে, তারা মনে করেছেন যে বোধহয় এখানে বোধহয় সেই আগের মতো ওই নাম দিয়ে বাইরের লোক আসলে আমার কি হবে ইত্যাদি। এই বিষয়টা কিন্তু খুব সিম্পলি ভালো করে দেখলে বোঝা গেলে, সরকারের সাথে আলোচনা করে এটা কিন্তু করা যেতে পারে। সেসব স্কোপ ওখানে রাখাও আছে, অনেক কিছু বলা আছে, কিন্তু এটা মনে করা হয়েছে হঠাৎ করে ওই যেহেতু ওই যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে পালায়, এই টাইপের ওই চিন্তার থেকে আসছে। আমি মনে করি সেটা মিটে যাবে, কারণ অধ্যাদেশ জারি হয়েছে, ও অধ্যাদেশের সংশোধন হতে পারে, হবে, এবং সংশোধন হলে ওটা মিটে যাবে। কিন্তু আমার মেন যে কাজ রিফর্মসের, সেটা হচ্ছে এই সমস্ত আইনগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে কোথায় কোথায় কি কি করতে হবে সেই লিস্ট আমরা করেছি। আমাদের একটু 2-3 মাস সময় লেগেছে বেশি, আমরা খুব ডিপলি দিয়েছি, এবং আমরা এটা সবচেয়ে বড় যেটা করছি যে আমরা স্টেক হোল্ডারের সাথে এটা শেয়ার করব। সেই শেয়ার করা কালকে আগামীকাল আমরা এটা সকলে স্টেক হোল্ডারের কাছে দেবো, মেন স্টেক হোল্ডার দেবো, যে আমরা এই সুপারিশ করছি, আপনি এর উপরে আপনার, কারণ একটা ওনারশিপ লাগবে। আমি নিজে এটা দিলাম আর সেইটা কাজ হলো না, এটা হবে না। আর ওই যে স্টেক হোল্ডার বলতে আমাদের কাছে এনবিআর নিজেও, আমরা এনবিআরের কাছেও দিচ্ছি যে এই যে আমরা সুপারিশ করতে চাচ্ছি, এই সুপারিশের ব্যাপারে আপনার অতিরিক্ত যদি আরও কিছু যুক্ত করতে চান বলতে পারেন, কিংবা মত অমত দ্বিমত দিতে পারেন। সেইটা দিলে আমরা সেইটা সকলে মিলে আবার একটা ডায়ালগ করে পরীক্ষা করে আমরা সরকারের কাছে দেব। আমরা সেই ক্ষেত্রে যদি মনে করি এরকমও যে কেউ একেবারে সম্পূর্ণ বিপরীত বললেন যে না আপনার এটা ঠিক হয়নি, আমরা সেটাও দিয়ে দেবো সরকারকে। অর্থাৎ লেট ইট বি এন ওপেন ডিসকাশনের ভিত্তিতে, শেয়ারিংয়ের ভিত্তিতে। কারণ অতীতে দেখা গেছে এই জাতীয় আইন, যেমন 2023 সালের আয়কর আইনটা করার সময় বলছে আমি স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছি, কিন্তু তার কোনো রেকর্ড নাই, এবং স্টেক হোল্ডারকে একরকম দেখাইছে, দিয়ে দিছে, পার্লামেন্টে একরকম পেলেস করেছে, কিন্তু এখন পড়ে বোঝা যাচ্ছে যে ওর ভিতরে প্রচুর মানে ডিসক্রিপশনারি পাওয়ার, তারপর আরও অনেক কিছু এমনভাবে ঢুকে গেছে যে হয়ে গেছে। আমরা ওইটার থেকে একটি পরিশীলিত, আমরা একটা এনবিআরকে একটা জবাবদিহিমূলক। ওকে, অন্যান্য ক্ষেত্রে রিফর্মসের কথা, অন্যান্য অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে যে রিফর্ম, সেগুলো সম্পর্কে আপনার কোনো অবজারভেশন আছে? কতটা অগ্রগতি? মিস্টার সাইফুল ইসলাম যেমন বলছেন, না ওইটার সাথে, কারণ আমি বলি এনবিআরের যে কর্মপদ্ধতি কাজ, এটা তো রেভিনিউ, গভর্নমেন্টের রেভিনিউ 70-80% মতন এনবিআর সাপ্লাই দেয়। সুতরাং এনবিআরের রেভিনিউ আর্নিংয়ের যদি গতিশীলতা আনা যায়, বাকি সব ঠিক হয়, তাহলেই অন্যগুলো হয়ে যাবে, আমার ডেফিসিট কমে যাবে, তারপরে আমার ওই বিদেশ থেকে নেওয়ারই হবে। সেই জন্য আমরা ওইটার উপরে দিয়েছি যে এনবিআর একটি স্বয়ংভর, আবার অন্তত স্বশাসিত কী বলে জবাবদিহিমূলক একটা পরিস্থিতি সৃষ্টি হোক, তাহলে করদাতাদের মধ্যে আস্থা বাড়বে। করদাতা আসতে পারলেই তখন সকলে করের ভিতরে আসতে পারবে। এটা জোর জবরদস্তি করার ব্যাপার না। আমরা ওই জন্য আইনগুলোকে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখিয়েছি, বলেছি যে এই কারণে মানুষ নিরুৎসাহিত হচ্ছে, এই কারণে, যেমন যে কর দিচ্ছে তার উপরে যেই সমস্ত কিছু বলা হচ্ছে, আর যে ফাঁকি দিচ্ছে তারে হয়তো ওইভাবে ধরা হচ্ছে না। আমরা এখানে একটা সুশীল অবস্থার সৃষ্টি করার সেই সংস্কার, ইট ইজ ইন দ্য অফিং, এবং আমরা আশা করি যে এটা সকলে, আমরা কালকে এটা রিলিজ করব, রিলিজ করলে সকলেও দেখবেন। থ্যাংক ইউ মিস্টার ইসলাম। সংস্কারের ব্যাপারে
না এনবিআর তো ওনার সাবজেক্ট, ওখানে তো কথা বলা যাবে না। আমি তাহলে উনি তো বাধা দেননি, বলেননি যে এটা বলা যাবে না, আপনি বলতে ছিলেন কেন বলতেন? না, যেখানে যার যেটা নাকি কি বলে আপনার নলেজ যেখানে নাই, আমার কোনো নলেজই নাই। আমি খালি একটা কথা খালি করি, উনি অবশ্য ওইটা 4 নম্বর পয়েন্টে বলছেন, সেটা হচ্ছে যে আমাদের নতুন লিডারশিপ, নতুন দেশ, নতুন বাংলাদেশ, আমার আশা হবে যে আমরা রেকগনাইজ করি দ্য পাওয়ার অফ টেকনোলজি। এখন এই যে যুদ্ধ হচ্ছে, পরাশক্তিগুলো, সুপার পাওয়ার, হোয়াট আর দে ফাইটিং উইথ? টেকনোলজি। এখন কিন্তু সোলজার টোলজার নাই, ওই ড্রোন গিয়ে একেবারে ঘরের ভিতরে ইরানের ওই ফার্স্ট 2 জেনারেলকে মেরে ফেললো একেবারে পিন পয়েন্ট করে। সো আমাদের এখন স্টার্টিং উইথ এনবিআরে যদি অটোমেশনটা আসে, এবং এখানে যত কিছু হয়েছে গত 15 বছরের, আই হ্যাভ টু সে ওয়ান থিং, আমরা শুনলাম হাজার হাজার কোটি টাকা আইটিতে স্পেন্ড করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো ভিজিবল কিছু দেখতে পারতেছি না, কিন্তু সব ট্রেনিংয়েই নাকি সব চলে গেছে গিয়া। সো আমার মনে হয় যে যদি আমরা ট্রান্সপারেন্সি আনতে পারি, ট্রান্সপারেন্সি শুড বি এ নাম্বার 1 ফোকাস অফ এনবিআর, বিকজ 80% অফ দ্য ইকোনমি এটার উপর চলতেছে। এবং ট্রান্সপারেন্সির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিজিটাইজেশন। এবং একটা জিনিস হচ্ছে কি, যে ডিজিটাইজেশন, অটোমেশন বাংলাদেশের জন্য সবচেয়ে ইজি। তার কারণ হচ্ছে একটা কম্পিউটার, একটা ফোন, একটা পাওয়ারফুল কম্পিউটার। যদি গভর্নমেন্ট চায় যে ডিজিটাইজেশনটা এক্সপিডাইট করবে, তারা যে আমাদের ফোন নেটওয়ার্কটা আছে ওটাকে ইউজ করতে পারে খুব ইজিলি। এভরি ফোন উইল বিকাম এ টার্মিনাল, যেখানে পিসি লাগে না আজকাল। এটা একটা পিসি থেকে বেশি। এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি একটা জিনিস বলতে চাই যে আমার মনে হয় আমাদের বোধহয় সময় শেষ। সেটা হচ্ছে যে একটা দেশের, আমি মনে করি মিডিয়া একটা কনসিয়াস। আমি যেটা মনে করি যে আমাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ইলেকশনটা হওয়া দরকার। এবং ইলেকশনটা আমার মনে হয় যদি ফেব্রুয়ারি মাসে হয়, আমি যেহেতু আমার ফাদারের ইলেকশনের 3টা ক্যাম্পেইনের সাথে আমি ম্যানেজারগিরি করতাম, ওখানে ওই রোজার মধ্যে এর থেকে কষ্ট হতে পারে না। ওই আজাব থেকে আমরা বেঁচে গেলাম যদি ফেব্রুয়ারিতে হয়। এই ইলেকশনের মাধ্যমে আমাদের যখন নাকি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসের দেশ আসবে, যখন নাকি ভিশনারি লিডারশিপ আসবে, তারা চিন্তা করবে হ্যাঁ আমি তো এখন মাত্র, আমার বয়স এত, আমি লিডার, যদি এখন লিডারশিপ পজিশন নেই, আমার অনেক কিছু করার আছে। আমাদেরকে অ্যাজ এ নেশন আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং মিডিয়া ইজ এ কনসিয়াস, যে আমাদের এই প্রক্রিয়াকে, এই যে রোডম্যাপ, এই রোডম্যাপকে কারা ডিসরাপ্ট করতেছে। আমি কিন্তু মনে করি সব সময় যে জনগণ, এই যে আপনার যতগুলা হয়েছে, আপনার আনরেস্ট হয়েছে, আনসার থেকে আরম্ভ করে সব কিছু, কিন্তু একটা মনে হয় যে এটা একটা অর্গানাইজড আনরেস্ট। এবং আমাদের এই আনরেস্টগুলো কিন্তু আমরা, বাংলাদেশের খুব ছোট দেশ তো, আমরা কিন্তু বুঝতে পারি যে এই জায়গার থেকে হচ্ছে, এই কথাটা বলছে, এটা বলছে। আমি মনে করি যে মিডিয়ার যে রেসপন্সিবিলিটি অ্যাজ দ্য কনসিয়েন্স অফ দ্য নেশন, আমাদেরকে তারা যেন একটু গাইড করে, আগের থেকে প্রেডিক্ট করে যে না, আমাদের ইলেকশনটা হওয়া দরকার। উই ডু নট হ্যাভ এনি রিকোর্স এক্সেপ্ট টু গো থ্রু দি ডেমোক্রেটিক প্রসেস। এটি খেলে আমি আপনার কাছে পেশ করব যে আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন। অটোমেশনের কথাটাই আসি। আমাদের কিন্তু একটা টিউআর আছে, এবং আমরা অটোমেশনের উপরেই একটা স্পেশাল চ্যাপ্টার আমরা দিয়েছি। তাতে দেখিয়েছি যে গত 15-20 বছরে কেন হয়নি, কি কি লিমিটেশন ছিল, ইন্টিগ্রেশনের কি সমস্যা ছিল। এবং আমরা শুধুমাত্র এনবিআর না, এইটার সাথে বাংলাদেশ ব্যাংক এবং স্টেক হোল্ডার আরও সকলের সাথে মিলিয়ে একটি কম্প্রিহেন্সিভ অটোমেশনের আমরা দিয়েছি। এবং আমরা এটা বলেছি যে ওই যে ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবির লোন নিয়ে তাদের দেওয়া কনসালট্যান্ট দিয়ে, তাদের দেওয়া ভেন্ডর দিয়ে এটা না করে আমার দেশে এখন সক্ষমতা গড়ে উঠেছে। আমাদের দেশীয় কনসালট্যান্ট, দেশীয় ভেন্ডর দিয়ে দেশীয় সিস্টেমে করতে হবে। তাহলে হচ্ছে কি, যখন একটু বাধা পড়তেছে আমি সঙ্গে সঙ্গে তার ডেকে কারেকশন করতে পারি। না, আরেকটা কারণ আছে, বিকজ বাংলাদেশ কোনো দিক দিয়ে আমাদের যে সফটওয়্যার টেকনোলজি, আমি এটার
20 বছর ধরে এটার সাথে জড়িত আপনি আছি। তো এটারই আছেন। হ্যাঁ, আমি সবাই সামনে আপনার প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, যদি আমাদের বাংলাদেশের কোম্পানিগুলোকে রেসপন্সিবিলিটি দেওয়া হয় ফলোয়িং ওয়ার্ল্ড ব্যাংক গাইডলাইন, ইন্টারন্যাশনাল সব কিছুর মধ্যে ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস থাকতে হবে, there is no reason we cannot complete the automation of the NBR to make it much more efficient. অটোমেশনের কোনো নাই, ইউ ক্যানট সে এইটাই শেষ এইটাই শেষ, আপনি এই করতে পারেন না আমরা সেটাই জোর দিয়েছি, ফাংশনালি আমরা সেটাই জোর দিয়েছি। raising the efficiency substantially, আমরা the local firms are more than capable of doing it. দেখেন আপনি তো ওখানে আছেন কমিশনে, দেখি আপনি এটাকে ইনফ্লুয়েন্স করতে পারেন। না না আমরা সেটা করেছি, আমরা বুয়েটেরও বক্তব্য নিয়েছি, বেসিসের বক্তব্য নিয়েছি, সকলে নিয়েছি, কার কি ক্ষমতা সেটাও নিয়েছি, নিয়ে আমরা তুলনা করে দেখিয়ে দিয়েছি যে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে নেন, ওই যে সফটওয়্যার হার্ডওয়্যার কেনার জন্য পয়সা লাগতে পারে, আপনি সেটা নেন, কিন্তু প্লিজ ডু ইট বাই ইউর, কিন্তু যে হার্ডওয়্যার নেওয়া হয়েছে বাই ইউর পিপল, না যেটা হয়ে গেছে না তো আপনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে নিব, যেটা হয়েছে কি যে কোনো সময় আপনি টার্মিনাল বেস যখন নাকি নতুন জিনিস করেন, আমাদের বাংলাদেশে কোন দোকানদার চাইবে যে তারও একটা মনিটরিং ডিভাইস থাকুক, ওইভাবে হবে না। এটাকে আমাদের স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে আমরা বিজনেসটাকেও ডেভেলপ করতে পারি। আমাদের বিজনেস ইজ মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস ওরিয়েন্টেড ইকোনমি, আমাদেরকে তাদেরকে বাঁচায় রাখতে হবে, কিন্তু আমাদের উই হ্যাভ টু কালেক্ট রেভিনিউ। ওই জায়গাটাকে ইট নিডস এ স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, ইট নিডস পার্টিসিপেটরি, নট আপনি একটা ডিভাইস পাঠিয়ে দিলেন, দিট ডাজন্ট ওয়ার্ক, অ্যান্ড কয় হাজার কোটি টাকা ওখানে নষ্ট গেছে। ওই যে আপনার ডিভাইস দিয়ে যে জানি জানি ডিএফডি মেশিন, কথা হচ্ছে যে পার্টিসিপেটরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি অনেকেরই মেশিন দিলাম, দোকানদার ও তো এন্ট্রি করলো না, বা খরিদ্দারও চাইলো না তার কাছ থেকে রিসিট, ইজ ভেরি রাইট। কারণ আমরা চাইছি যে এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং মানে কি বলে হোম গ্রোন এবং হোম আন্ডারস্টুড। যেমন আপনি সিম্পল দেখেন বিকাশ কত অল্প সময়ের মধ্যে, বিকাশ আজকে কোথার থেকে কোথায় টাকার ট্রানজাকশন, এমনকি তারা এখন লোনও দিতে পারে, মানে এত সিস্টেমে গেছে। তো সে যদি পারে তাহলে আমার এখানে কেন হবে না? আমার ওই রকম ধরনের হোম গ্রোন সিস্টেমে করতে হবে এবং সেইটার উপরেই আমরা জোর দিয়েছি, বলেছি, আমরা এটাই বলেছি যে এক হচ্ছে পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশন আপনি চেঞ্জ করছেন, ওতে আপনার প্রায় সে অ্যাবাউট 24% আপনার একটা পরিবেশ সৃষ্টি হবে বা হলে একটা উপকার হবে। তার চেয়েই আমরা বলেছি যে আপনি যদি অটোমেশনটা করতে পারেন তাহলে আপনার প্রায় অ্যাবাউট 42% অফ ইউর রেভিনিউ আর্নিং বাই এভরিথিং, যে সমস্যায় আপনি ভুগছেন সেগুলো কেটে যাবে, স্বচ্ছতা ফিরিয়ে আসবে, স্পিডি আসবে এবং সকলে ইন্টারলিঙ্কড হতে পারবে, ওটার সাথে থাকতে পারবে, ওনারশিপ নিতে পারবে। যেমন এবারে এটা করা হয়েছে যে আমি চালানের টাকাটা জমা দেবো, টাকার শোন একটা চালান নামে ওরা একটা করেছে, সফটওয়্যার করেছে, আপনি জাস্ট দিলেন, আপনার পুরো তথ্য ওখানে চলে আসলো। আপনি বললেন কোন ব্যাংকে দেবেন, ব্যাংকের নাম দিলেন, টাকা দিলেন, বললাম না আমি নিজেই 2 মিনিটের ভিতরে আমি টাকা জমা দিয়ে দিতে পারলাম। অথচ আগে আমার ওই টাকা নিয়ে ওই পে অর্ডার করতে হতো, পে অর্ডার করে তারপরে সেইটা মিলানো, তারপরে অনেক ভুয়া পে অর্ডার, কত ধরনের সমস্যা। আর এটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ইভেন একটা রিসিটও পেয়ে যাচ্ছেন। তো এইরকম খুব পিপল ওরিয়েন্টেড, মানে কি বলে, আমি বলি ইউজার ফ্রেন্ডলি সিস্টেম যদি আমি ডেভেলপ করে দিতে পারি তাহলে আমার মনে হয় ট্রান্সপারেন্সি এবং এগুলো সব কিছুই এনশিওর্ড হবে, স্পিড আপ হবে এবং তাতেই আমার রেভিনিউ আর্নিং পরিমাণ বেড়ে যাবে। সো আমরা একটু শেষের দিকেও, সো ফাইনাল রিমার্কস বা ক্লোজিং রিমার্কস মিস্টার সাইফুল ইসলাম। আমার হচ্ছে যে বাংলাদেশের একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, যত অসম্ভব আনবেয়ারেবল দুর্বিষহ পরিস্থিতি বাংলাদেশ যায়, মনে হয় এরপরে শেষ, আবার ওইখান থেকে কিন্তু বাংলাদেশ আবার উঠে দাঁড়ায়। আমি মনে করি আমাদের দেখেন, আমাদের গরু ইম্পোর্ট বন্ধ, আমরা এখন কোথায় চলে গেছি গিয়া মিট প্রোডাকশনে। ডিপেন্ডেন্সি যেখানেই, যারাই আমাদেরকে মনে করছে যে আমরা হেল্পলেস, তারাই কিন্তু সারপ্রাইজ হয়ে গেছে। চিন্তা করে দেখেন, যে কোনো আইটেম আমরা এই পরিস্থিতি আমরা কোথায় চলে আসছি। সো আমি মনে করি যে আমাদের
ফিউচার ইজ ভেরি গুড। আমাদের নিজেদের উপরে যদি সেলফ রিলায়েন্স এবং সেলফ কনফিডেন্সটা থাকে। আমার সবচেয়ে খারাপ লাগে যখন নাকি আমরা দেখি, আমি ইমিগ্রেশনে যখন লাইনে যারা নাকি আমাদের বিদেশি গেস্ট, তারা যখন নাকি স্পেশাল ট্রিটমেন্ট পায় এবং আমাদের কি বলে ওয়ার্কাররা আসছে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়। আই থিঙ্ক দিস ইজ ভেরি আনফেয়ার। বিকজ আমার একটা এই জিনিস হচ্ছে যে আমরা নিজেদের সেলফ কনফিডেন্সে, যে আমরা যখন নাকি বিদেশে যাই, আমরা তো কোনো এরকম কোনো কাস্টমস অফিসারের সাথে, ইমিগ্রেশন অফিসারের সাথে মিসবিহেভ করার জন্য কোনো সাহস পাই না। আমরা কখন আমরা আরও উই বিহেভ বেস্ট পসিবল। সো আমি বিশ্বাস করি যে আমাদের যে আজকে যদি আমরা পজিটিভলি আমাদের ফিউচারটাকে দেখি এবং আমরা টেকনোলজি বেসড একটা ফিউচার ডেভেলপ করতে পারি। গভর্নেন্স বলেন, আপনি বলতেছেন একটা উদাহরণ দেখালেন এনবিআরে, যে আপনার আগের একদিনের ঝামেলা, আধা দিনের ঝামেলা এখন আপনি 2 মিনিটে শেষ করতেছেন। দ্য স্কেল, যেই স্কেলে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টে টেকনোলজি দ্বারা, এখন আপনার ফোন দিয়ে আপনার ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারতেছেন। আপনি বাসায় বসে ফোনটা দিয়ে ব্লাড প্রেশার নিয়ে আপনি রিডিং অটোমেটিক্যালি হচ্ছে, ফিনিশ। আপনার ব্লাড প্রেশার, সুগার, তো 2 মেজর ডিজিজেস। তো অটোমেশন, ডিজিটাইজেশন অনেক আগে চলে গেছে। আমাদেরকে এখন বাংলাদেশে আমি মনে করি নতুন একটা অধ্যায়ে যেতে হবে, ডিজিটাইজেশন, যেখানে আমরা 2টা জিনিস, জবস অ্যান্ড জাস্টিস, we should be looking forward that. থ্যাংক ইউ ডক্টর মজিদ। জবস অ্যান্ড জাস্টিস, এটা একটা বিশেষ বিষয়। অটোমেশনটার উপরে আসলে শুধু নট অনলি এনবিআর, আমাদের মননে চিন্তা চেতনায়ও একটা অটোমেশনের, ডিজিটাইজেশনের চিন্তাধারাকে লালন করতে হবে। এবং আমি আপনার ওই আত্মবিশ্বাসের, আত্মমর্যাদা বোধকে উদ্বোধন করতে হবে। করলে পর আমি মনে করি ইতিবাচকতা অটোমেটিক্যালি এসে যাবে। আমরা ইতি আর নেতিবাচকতার মাঝখানে পড়ে থাকতে চাইনি, উচিত না। কারণ আমি মনে করি যে আমাদের সম্ভাবনা আছেই। ওনার ওই কথাটাও ঠিক যে অ্যাডভার্সিটি, যত অ্যাডভার্সিটি হবে তত আমি আরও বেশি উদ্দীপ্ত হব এবং হব। অ্যাডভার্সিটি যেমন আপনি দেখেন কয়েকটা ক্ষেত্রে আমাদের ইতিহাসের কয়েকটা টার্নিং পয়েন্টগুলোতে আপনি লক্ষ্য করেন, মনে হচ্ছিল কোনো একটা তারিখে মনে হচ্ছিল যে আমরা বোধহয় উনি ছাড়া আর কেউ নেই বা ইত্যাদি ইত্যাদি, পরের দিন দেখা গেল অন্যরকম হয়ে গেছে। 91 সালে একরকম, ও আমরা 90-এ, ইভেন 2008 সালে, 2009 সালে, ইভেন এই সেদিনের এই 5ই আগস্টে, সবগুলোই কিন্তু অ্যাডভার্সিটির থেকেই, একটা বিপরীত পরিবেশ থেকে কিন্তু উঠে আসা হয়েছে বা হয় বা যায়। ওই যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, এই বিশ্বাসে আসলে থাকতে হবে। থাকলেই আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ এবং একটা অনুসন্ধিৎসু জ্ঞানভিত্তিক, যে আপনার এখানে যেগুলো লেখা আছে, সুশাসন বা আরও অন্যান্য বিষয়গুলো, এগুলোকে যখন আমি মননে, বিশ্বাসের সব জায়গায় যদি আমি ধারণ করতে পারবো, তখন আমি মনে করি আমাদের ভিতর থেকে আস্থাহীনতার যে ব্যাপারটা, যে রোগ, সেটি দূরীভূত হবে। আমাদের আস্থায় আস্থাবান হতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাইফুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছিলাম এবং আমার 2 অতিথি মোটামুটিভাবে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে অনেক ইতিবাচক কিছু দেখতে পাচ্ছেন, অতীতের হতাশা আছে, কিন্তু দুজনেই সামনের দিকে তাকাবার কথা। ওই যে জব অ্যান্ড জাস্টিসের কথা বলছেন, রুল অফ লয়ের কথা বলছেন, গভর্নেন্সের কথা বলছেন, এই জায়গাগুলোতে মনোযোগ দিতে হবে। এই জায়গাগুলোতে আসলে মনোযোগ দেওয়া কী করা দরকার, তার জন্য ওনারা মনে করেন যে নির্বাচনের প্রসঙ্গটা এসছে, একটা নির্বাচন খুব জরুরি, ভালো নির্বাচন অবশ্যই,
এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবেন। জনগণ বা সবাই মিলে সেটা যেমন নিশ্চিত করতে হবে, একই সঙ্গে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন বলে ধারণা করছেন নিজেরা বা অন্যরা, তাদেরকেও আসলে আগামী দিনে দেশটা কীভাবে পরিচালনা করবেন তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং সেই বিষয়ে জনগণকে যথেষ্ট পরিমাণে অবহিত করা বা তৈরি করবার কাজটাও তাদের করতে হবে। সেটা সব দিক থেকে এখনও পর্যন্ত সেই অর্থে খুব একটা আশাব্যঞ্জক কিছু নয়। দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।